আগামী ১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ নেপালের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচ এবং ইন্ডিয়া ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড অলরেডি ঘোষণা করেছে। ঘোষিত স্কোয়াডে প্রায় সব অনুমিত নাম থাকলেও নেই কোনো চমক। বাংলাদেশের নাটকীয় আর লোক দেখানো ট্রায়ালে আরহাম ইসলাম বাফুফের নজরে না আসলেও অস্ট্রেলিয়ার আন্ডার-20 ন্যাশনাল টিমের ৬০ জনের যে প্রাথমিক স্কোয়াড তারা ঘোষণা করেছে, সেই স্কোয়াডে ডাক পেয়েছে আরহাম ইসলাম, যা বাফুফের গালে সপে টাগাতের সামিল যদি তাদের পার্সোনালিটি থেকে থাকে। কিউবা মিশেল ক্রিস্টিয়ানো রোনালদো হওয়ার খায়েশ নিয়ে বাংলাদেশে এসেছিল, কিন্তু আজ ক্লাব এবং ন্যাশনাল টিম দুই জায়গাতেই অবহেলিত। ঘোষিত স্কোয়াড বিবেচনায় এই ম্যাচের দুই দলের শক্তিমত্তা, দুর্বলতা, সাম্প্রতিক ফর্ম, ফিফা র্যাঙ্কিং এবং মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার ও জয়ের সম্ভাবনা কোন দলের কতটুকু তা নিয়ে আলোচনা করি। শক্তিমত্তা শুরুতেই বাংলাদেশ। হামজা, সুমিত, সোম থাকায় এই দলটার মূল শক্তির জায়গা বা কমফোর্ট জোন হলো মিডফিল্ড। মিডফিল্ড ব্যাটেলে নিঃসন্দেহে এগিয়ে থাকবে বাংলাদেশ। আর ম্যাচটি যেহেতু হোম কন্ডিশনে হবে, সো হোম কন্ডিশনও একটা আলাদা অ্যাডভান্টেজ। নেপাল লাস্ট 5 বছরের মধ্যে বাংলাদেশের কাছে না হারাটাই দলটার সম্ভবত মোস্ট কমফোর্ট জোন। পরিসংখ্যান অন্তত তাই বলছে। বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচটি জিতেছিল সেটা 5 বছর আগে। এর মধ্যে বাংলাদেশ নেপালের মুখোমুখি হয়েছিল মোট 6 বার, যার মধ্যে 2 পরাজয়ের বিপরীতে 4টি ম্যাচে ড্র করতে পেরেছিল। এই 6 ম্যাচে 6 গোল বাংলাদেশ কনসিড করেছে আর দিতে পেরেছে 3টি গোল। এর মধ্যে 3 ম্যাচে ছিল গোলশূন্য ড্র। দুর্বলতা এবারও শুরুতে বাংলাদেশের উইক জোন অনেকগুলো, যেমন গোল করতে না পারা অর্থাৎ স্ট্রাইকার সংকট, গোল পোস্টে মিতুল বারবার নার্ভাসনেস, ডিফেন্সে সাদউদ্দিনের মতো লর্ড টাইপের ফুটবলারের উপস্থিতি, বসুন্ধরার সিন্ডিকেট, কোচের অদক্ষতা, বাফুফের সীমাহীন নির্লজ্জতা। নেপাল বল দখল করে আক্রমণে উঠে, কিন্তু ফাইনাল থার্ডে সিদ্ধান্ত নেওয়ার দুর্বলতা খুব বেশি তাদের মধ্যে দেখা যায়। পেনাল্টি বক্সে কম্পোজার খুবই কম, লাস্ট পাস ঠিকঠাক করতে পারে না, গোলের সামনে আতঙ্ক দেখা যায় তাদের মধ্যে। অনেক ম্যাচে নেপাল চান্স তৈরি করে কিন্তু গোল করতে পারে না। এছাড়া নেপালের ডিফেন্ডাররা হাইলাইন ধরে রাখতে পারে না, লাইন ব্রেকিং ফাসে সহজে তারা কেটে যায় এবং সেট পিস মার্কিং এ খুবই দুর্বল। বিশেষ করে ক্রস এবং থ্রো বলে গোল খাওয়ার সম্ভাবনা তাদের মধ্যে বেশি দেখা যায়। বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম আহামরি না। লাস্ট 2টি ম্যাচে হংকং এর বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল এবং হংকং গিয়ে ড্র করতে পেরেছিল। এশিয়ান কাপ থেকে অলরেডি বাংলাদেশ ছিটকেও গেছে। নেপাল সবশেষ 2 ম্যাচে ভিয়েতনামের কাছে হেরে বিদায় নেয় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে। সো সাম্প্রতিক পারফরমেন্স দুই দলের কারোরই ভালো নয়। ফিফা র্যাঙ্কিং বর্তমান ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 183 আর নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে 3 ধাপ অর্থাৎ 180-তে। মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হামজা চৌধুরী শুধুমাত্র এই ম্যাচ কিংবা বাংলাদেশ দলেরই নয়, তার বর্তমান মার্কেট ভ্যালু বরং সাউথ এশিয়ার একাধিক দেশের সম্মিলিত মার্কেট ভ্যালু চেয়েও অনেক বেশি। হামজার বর্তমান মার্কেট ভ্যালু 5 মিলিয়ন ইউরো। নেপাল ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত সাদ দলটির মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার, তার বর্তমান মার্কেট ভ্যালু 1,75,000 ইউরো। সম্ভাবনা হামজার খেলা কনফার্ম, খেলতে পারেন সুমিত, সোম। যদি তাই হয় তবে বাংলাদেশি ম্যাচটি জেতার কথা। আপনার কি মনে হয়, ইন্ডিয়া ম্যাচের আগে কি তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেপালের সাথে জিততে পারবে বাংলাদেশ? কমেন্টে জানিয়ে দিবেন। দীর্ঘদিনের জয় খরা গুছাতে পারে কিনা বাংলাদেশ দেখা যাবে 13 তারিখ ন্যাশনাল স্টেডিয়ামে। তবে হামজার কল্যাণে দেশের ফুটবলে যে জাগরণ দেখা দিয়েছে তা হয়তো বেশি দিন স্টে করবে না যদি বাফুফে দালাল মুক্ত না হয়। সিন্ডিকেট আর দালালের করাল গ্রাস থেকে মুক্ত হোক ফুটবল সহ সকল স্পোর্টস, আর দেশের প্রতিটি ক্ষেত্রে মানবতা ফিরে আসুক। অমানবিক আর জায়োনিস্টদের হাত থেকে মুক্ত হোক পুরো বিশ্ব। ধন্যবাদ সবাইকে।